একটা ছবিতে দেখেছি আপনি বাবা রামদেবের চরণের কাছে বসে আছেন, তাকে প্রণাম করছেন। তো আপনি ব্যক্তিগতভাবে কিভাবে বাবা রামদেবের সঙ্গে দেখা করেছিলেন, ওনার আইডিওলজি সম্বন্ধে বা ওনার ব্যক্তিত্ববোধ? বর্তমান যুগে যোগের প্রচারক মানে মানে ভারতীয় যোগকে তুলে ধরার একমাত্র মানে যিনি ঋষি পরম্পরার যোগকে ধারণ করে বই নিয়ে যাচ্ছেন, তিনার নাম বলতে গেলে সর্বাগ্রে প্রথমে রামদেবজির নামই আসে। বা ওনার সঙ্গে কাটানো সময়, ওনার সান্নিধ্যে থাকা আপনার সময়ের যদি সম্বন্ধে কিছু বলেন। জ্যোতিষশাস্ত্র কি ভবিষ্যৎও পরিবর্তন করতে পারে? অ্যাস্ট্রোটক বলে একটা অ্যাপের নাম শুনেছেন নিশ্চয়ই। গ্রহ শান্তি ও পূজাপাঠ কতটা যুক্তিযুক্ত? অনেক জ্যোতিষী বা মহারাজদের শুনেছি বা দেখেছি, তারা বিভিন্ন ধরনের মানুষকে বলে থাকে যে তোর ভবিষ্যতে একটা কালো ছায়া আছে, তুই ওইটা কাটাতে হলে এই আংটিটা ধারণ কর বা এই তাবজিটা ধারণ কর। তাহলে জ্যোতিষশাস্ত্র কি ভবিষ্যৎও পরিবর্তন করতে পারে? বুঝতে পেরেছি। আংটি ধারণ করে কোনো সমস্যার সমাধান হয় কিনা, এই আংটি ধারণের সঙ্গে ভবিষ্যৎ পরিবর্তন করার মানে গাণিতিক সমীকরণ বা কি বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে এর মধ্যে? ঠিক আছে, আমি বলছি। প্রথমে আমি আংটি সম্বন্ধে কিছুটা ধারণা দেবো। আংটি মানে স্টোন, জেমস্টোন, যেটা জেমস্টোন সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা হওয়া উচিত, তারপরে আমি বদলাই কিনা সেটার ব্যাপারে আসবো। তো যে জেমস্টোন, এটা একটা কেমিক্যাল কম্পোজিশন মানে এখানে একটা আর্টিফিশিয়াল জেমস্টোন পাওয়া যায় যেটা কৃত্রিমভাবে বানানো হয়, আর একটা ন্যাচারাল পাওয়া যায়। তো ন্যাচারাল বলতে সেটা প্রকৃতিতে আপনা আপনি হয়ে থাকে, যেমন ধরো মুক্ত আপনা আপনি হয়ে থাকে। তো এই যে ন্যাচারাল যে কম্পোজিশন প্রকৃতিতে তৈরি হয়েছে, যেমন হীরা আর্টিফিশিয়ালও বানানো হয়, আবার কয়লা খনিতেও পাওয়া যায় হীরা, ডায়মন্ড যেটাকে বলছি। তো এই যে ন্যাচারাল স্টোন যখনই সে ধারণ করে, সেটার যে কম্পোজিশন, সেটা যখন হাতে থাকছে, সেটার একটা ভাইব্রেশন মানুষের জীবনে প্রভাব ফেলে। আচ্ছা, যেমন আমি পাশে একটা কোনো চকচকে বস্তু রেখেছি, কিংবা আমি একটা সুন্দর ওয়াচ পরেছি। তো ওয়াচ পরলে পরে, ওয়াচটা পরার পরে একটা মানসিকতার চেঞ্জ আসে। বুট পরলে দেখবে মানসিকতার চেঞ্জ আসে। চোখে চশমা লাগালে দেখবে মানসিকতার পরিবর্তন আসে। ফর্মাল ড্রেস পরলেও একটা পার্সোনালিটি চেঞ্জ আসে। সেরকম যখন একটা কম্পোজিশন আমি যখন হাতে ধারণ করছি, তো ধারণ করার সঙ্গে সঙ্গে সেটার যে কম্পোজিশনের একটা ভাইবস, সে ভাইবসটা শরীরে আসে। এখানে বিজ্ঞানীরা বা অন্যান্য জ্যোতিষীরা এটা বলেন যে সূর্য থেকে যে রশ্মি আসে, ওই রশ্মিটা নাকি ওই জেমস্টোনের উপরে পড়ে, সেইটা শরীর, তার কালার ইফেক্টটা আমাদের শরীরে গিয়ে পরিবর্তন আনে, রূপান্তর আনে। অর্থাৎ যে গ্রহটা কমজোর আছে, তো সেই গ্রহের আমি যখন স্টোন পড়ছি বা জেম স্টোন ধারণ করছি, তখন ওই কমজোর গ্রহটা উপযোগী বাইরে থেকে একটা সাপোর্ট এনার্জি পাচ্ছে। তো সাপোর্ট এনার্জি পাওয়ার জন্য ওটা ধীরে ধীরে করে ইমপ্রুভ হতে শুরু করে, এবং ওই ব্যক্তিও বাইরে থেকে একটা সাপোর্ট এনার্জি পাওয়ার জন্য তার ভেতরে একটা কনফিডেন্স লেভেল এবং শারীরিক মানোন্নয়ন তার ধীরে ধীরে হতে থাকে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, যাদের ক্যালসিয়াম শরীরে ঘাটতি আছে নর্মালি মেডিকেলি, তো তারা কি করে বাইরে থেকে অষ্ট ক্যালসিয়াম ট্যাবলেট খায়। তো ট্যাবলেট খেলে পরে কি শরীরের আপৎকালীন যে ঘাটতিটা আছে সেটা মিটে যায়, তাই না? তো মিটে কি করে, যার জন্য সমস্যা, ক্যালসিয়াম জনিত যে সমস্যাগুলো সেটা শরীরে তার দেখা দেয় না, প্রবলেমটা চাপা থাকে। তো সেরকম জেমস্টোন ধারণ করার পরে তার যে প্ল্যানেটটা খারাপ আছে বা যেটাতে সমস্যা হচ্ছিল, যে কারণে শরীরে যেটা ঘাটতিও তুমি বলতে পারো, তো সেটা যখন জেমস্টোন ধারণ করে ওই ঘাটতিটা অনেকখানি কমে যায়। কমে যাওয়ার জন্য ব্যক্তির জীবনের আস্তে আস্তে রূপান্তর ঘটে। এবার রূপান্তর কিভাবে ঘটবে না, একটা মানুষ, তুমি মনে করো যে এখানে অনেকগুলো ট্রাক আছে, তো সেই ট্রাকে যদি মনে করো একটা রেল ট্রাক আছে, সেটা সিধে আছে, একবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবারে যদি কোনো ব্যক্তি ওই ট্রাকে চলতে চলতে একটু এক চুল
মানে সামান্য 1 মিলিমিটারেরও কম যদি সামান্য একটু বেঁকে যায়, ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে ও 1 কিলোমিটার 2 কিলোমিটারে ওটা কতখানি বেঁকে যাবে? অনেকটা, অনেক অনেক অ্যাঙ্গেল বেঁকে যাবে। তো তাহলে জ্যোতিষের ক্ষেত্রেও সেম, যখন কোনো ব্যক্তির একটা যে জীবনে বা যে স্টেজে আছে, তো সেখানে যখন একটা সাপোর্ট এনার্জি যোগ হবে, সেটা ডিরেকশনটাকে অল্প বিস্তর হলেও কনফিডেন্স লেভেল, তার শারীরিক জীবনযাত্রা সব কিছু যখন অল্প বিস্তর একটু চেঞ্জ করে দেয়, তাহলে 2 বছর 4 বছর 5 বছর পরে কিন্তু তার অনেকটা অ্যাঙ্গেল বেঁকে বা একটা অন্য ট্র্যাকে নিয়ে যাওয়া যেতে পারে, চলে যায় তার। তো এটা শুধু যে সবসময় ক্ষেত্রে স্টোন ধারণ করলেও যে হয় এমনও নয়, এমন যে জ্ঞান মার্গ কিংবা বিষার ধারারও চেঞ্জ হলে পরেও সুদা ট্রাক ভিন্ন লাইনে যেতে পারে। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য যে ওইটা সাপোর্টিং এনার্জি দিয়ে ওটার যখন আমি চেঞ্জ করছে ধীরে 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 ব্যক্তি ওই একটা একটা পুরনো যে ট্রাক ছিল সেই ট্রাক থেকে এক্সিট হয়ে হয়ে একটা লেন্দি মানে ধীরে ধীরে ওটার আমূল রূপান্তর ঘটে। তো সেই কারণে জ্যোতিষীরা প্রায় স্টোন ধারণ করার পরে 3 মাস ধারণ করার পরে রেজাল্ট কি হয় না হয় জানাতে বলে, কমসে কম 3 মাস সময় নেয়। অ্যাস্ট্রোটক বলে একটা অ্যাপের নাম শুনেছেন নিশ্চয়ই। ওই অ্যাপে মানে ওই ডিজিটাল অ্যাপের মাধ্যমে ফিউচার প্রেডিক্ট করা হয়, এবং এটাও জেনে থাকবেন যে বিভিন্ন ধরনের হাই প্রোফাইল বড় বড় মানে মানুষেরা এর অ্যাডভার্টাইজিং করে। তো আপনি ব্যক্তিগতভাবে এই অ্যাস্ট্রোটক অ্যাপের ব্যাপারে কি জানেন? এ কি মানে সত্যিকারের যে ফিউচার প্রেডিক্ট করে, এটা কি সত্যি জেনুইন নাকি না লোকেদেরকে ম্যানিপুলেট করছে? দেখুন, অ্যাস্ট্রোসেজ ইজ এ প্ল্যাটফর্ম। অ্যাস্ট্রোটক, হ্যাঁ, যেরকম আমাজনে আমরা বিভিন্ন ব্যক্তি আমরা মাল হচ্ছে সেলিং করতে পারি, আবার কাস্টমাররা পারচেজ করতে পারে। আমাজনে কি ডিস্ট্রিবিউটারদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে বিজনেস করার জন্য, আমাজন ফ্লিপকার্টে। তো যে কেউ সেখানে তার মাল বিক্রি করতে পারে এবং কাস্টমাররা সেটা পারচেজ করতে পারে। তো অ্যাস্ট্রোটক একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে অ্যাস্ট্রোলজাররা তার অ্যাডভার্টাইজ থাকে এবং যে কেউ তার পছন্দ মতো যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলতে পারে এবং প্রেডিকশানও চাইতে পারে, এবং তার জন্য একটা সামান্য ফিজ নেয় ওনারা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই জায়গায় যেরকম অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজারের জ্ঞান অনুসারে ওনারা সেইভাবে তার প্রেডিকশান পেয়ে থাকেন। আপনি ব্যক্তিগতভাবে কি ওটা ব্যবহার করেছেন কখনো? ওই ব্যাপারে কিছু জানেন সত্যিকারের প্রেডিকশন কাজ করে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করি, এবং এখানে কিন্তু আমার ওইভাবে নিজেকে মানে জ্যোতিষী হিসেবে ওখানে পাবলিসিটি দেওয়ার মতো মানসিকতা নেই। আমি মাঝে মাঝে দেখি, এগুলো আমাদের চর্চার জন্য কাজে লাগে, বাস অ্যাজ এ কাস্টমার হিসেবে মাঝে মাঝে ফলো করি, দেখি টাচে থাকার জন্য। আচ্ছা আচ্ছা। জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে বাস্তুর কি মিল আছে? বিভিন্ন ধরনের জ্যোতিষীরা বলে থাকে যে এখানে বাস্তুদোষ আছে বা কিছু আছে, তো সেই বাস্তুদোষের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের কি মিল আছে? অবশ্যই মিল আছে। একটা বাহ্যিক জগতে যেরকম সূর্য চন্দ্র এর প্রভাব কাজ করে, জোয়ার ভাটা আসে হ্যান ত্যান, তো ওখানেও গ্রহ যেভাবে অবস্থান করে বাহ্যিক জগতে, তো যেমন দেশ কালপাত্রের উপরেও তো জ্যোতিষেরা বলে ভারতের এই বছর উন্নতি হবে, কি অমুক দেশের অমুক জায়গায় খরা দুর্ভিক্ষ হবে। তো এগুলো তো গ্রহেরই ইফেক্টের ফল। আমরা পাঞ্জিতেও দেখেছি এই বছর শনি রাজা, বুধ মন্ত্রী, হ্যান ত্যান এরকম ব্যাপারগুলোও দেখেছি। তো তার মানে কীটা বোঝায়? প্রতি সালের অধিপতি এবং তার সাথে মানে মন্ত্রী, তার পার্শ্বদ, হ্যান ত্যান এগুলো যেভাবে তার প্রভাবগুলো বোঝানোর জন্য এগুলো ধরা হয়। তো এখানে সেরকম বাস্তু একটা ব্যক্তির সামগ্রিক উন্নতির কেউ নির্দেশ করে, মানে পারিবারিক সুখ সমৃদ্ধিকে নির্দেশ করে। একটা যেরকম একটা ব্যক্তির পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আছে, আবার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য আছে। মানে আমি তখনই সুখী হব, এক তো আমার নিজের ভেতরের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য যদি থাকে, মানে ব্যক্তিগতভাবে আমি শান্তি, মানসিক শান্তি,
আনন্দ, সুখ, এগুলো যদি আমার ভেতরে থাকে, তার সঙ্গে যদি পরিবারেও সকল মানুষের সঙ্গে ওই জিনিসটা আমি শেয়ার করতে পারি বা ওটাতেও আনন্দ, তৃপ্তি, খুশি যদি পাই, তাহলে আমি একটা সর্বাঙ্গীন মানুষ। মানে কিন্তু যদি বলে আমার নিজের শরীরে সুখ শান্তি আছে, কিন্তু আমার ছেলের কিংবা কোনো পরিবারের মা বাবার বা কারুর শরীর ভালো নেই কিংবা অসুস্থ হয়েছে কিংবা কোনো ঝামেলার মধ্য দিয়ে কেউ আত্মীয় যাচ্ছে, তাহলে কি আমি সুখী হতে পারবো? হতে পারবো না। সেরকম তাহলে সেখানে বাস্তু মানে আমার পারিবারিক পরিস্থিতি। এবার যদি বাস্তুগত সমস্যা থাকে তাহলে পারিবারিক ডেভেলপমেন্টেরও সমস্যা থাকবে, পরিবারে অনেক রকমের স্ট্রাগেল আসবে, তো সামগ্রিকভাবে নিজের যে উন্নতি মানে পারিবারিক সাপোর্টের জায়গাটা অনেক কম পাবে। তো এটার সঙ্গে জ্যোতিষের অনেকখানি মিল আছে, এবং জ্যোতিষ যেটা মহাদশা বলে, মহাদশার সঙ্গে এটারও একটা সম্বন্ধ থাকে। আচ্ছা, বাস্তু দোষ কাটানোর জন্য বিভিন্ন জ্যোতিষীরা বলে থাকে যে ভগবানের পুজো করতে বা পূজা অর্চনা করুন ভগবানের। তো এই ভগবানের মানে সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের কি বৈজ্ঞানিক কি লিঙ্ক আছে? ভগবানের পূজা করলে বাস্তু দোষ কাটানো? ভগবানের পুজো করলে নয়, বাস্তুর দেবতা হচ্ছে বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা। তো বাস্তু দেবতার যদি পুজো করা যায় তাহলে কি হয়, বাস্তুর সামগ্রিক সমস্যা কমে যায়। সঙ্গে যদি ক্ষেত্রপাল মানে ক্ষেত্রের যে অধিপতি তাকে ক্ষেত্রপাল বলা হয়, ক্ষেত্রের যে শক্তি বা যিনি ক্ষেত্রটাকে রক্ষা করছেন, সুরক্ষা, তো তার নাম হচ্ছে ক্ষেত্রপাল। তো ক্ষেত্রপালের যদি পুজো করা হয় তাতেও ক্ষেত্রগত বিঘ্ন বা জমিন সংক্রান্ত যে সমস্যা থাকে তাহলে সেই বিঘ্নের নাশ হয়। মানে বাস্তু মানে ঘরটাকে বোঝাচ্ছে, এবং ক্ষেত্র মানে ওই জমিনটা, যেটা যে জমিনটার ভেতরে তুমি বসবাস করছো কিংবা চাষবাস হ্যান ত্যান করছো, পুরো ক্ষেত্র। তো পুরো ক্ষেত্রটার অধিপতি হচ্ছে কিন্তু ক্ষেত্রপাল। তো ক্ষেত্রপাল এবং বাস্তুদেবের যদি পুজো করা হয় তাহলে বাস্তুগত সমস্যার সমাধান ঘটে। এই ব্যতীত বাস্তুতে শুভ ধূপ ধুনা হ্যান ত্যান পুজো পাঠ, এগুলো কর্পূরের যা মানে সুগন্ধ দেওয়া, তো এগুলো করলে পরে আস্তে আস্তে বাস্তুর বাতাবরণে একটা সাকারাত্মক ঊর্জা তৈরি হয়। তো সাকারাত্মক ঊর্জা বাড়ার সঙ্গে সঙ্গে নকারাত্মক চিন্তা ভাবনা, নকারাত্মক সোচ, নকারাত্মক শক্তি, আত্মা, এগুলো আস্তে আস্তে ওখান থেকে দূরে সরে যায়। গ্রহ শান্তি ও পূজা পাঠ কতটা যুক্তিযুক্ত? গ্রহ শান্তি পুজো পাঠ একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটা অবলম্বন করলে পরে মানুষের নানা রকম সমস্যা মানে গ্রহজনিত সমস্যা অবশ্যই শান্তি হয়। এবং পুজো পাঠের দ্বারাও আমাদের মানে যেমন ধরুন হোম, দক্ষিণা, দান, এগুলোর দ্বারাও অনেক রকমের সমস্যা। জ্যোতিষের নিয়মে কি করলে ভাগ্যোন্নতি হয় বা সব সমস্যার সমাধান হতে পারে, এরূপ কোনো পন্থা বা কোনো উপায় আছে কি? জ্যোতিষের নিয়মে বা সার্বিক যদি বিচার করা যায়, যে মানুষ অপর কোনো মানুষকে দুঃখ না দিয়ে জগতের হিতার্থে সকলের মঙ্গল চিন্তা নিয়ে এবং মানে নিজের উন্নতির দিকে অগ্রসর হয় এবং সমাজের উন্নতির কথা ভেবে পদক্ষেপ ফেলে, ওই ব্যক্তির জীবনে কখনো কোনোদিনও সমস্যা সহজে আসে না। এবং অবশ্যই এই জায়গায় রুটিন মাফিক জীবনযাপন অবশ্যই করা উচিত, সাত্ত্বিক আহারাদি করা উচিত, এবং যেটা ধর্ম ধারণ করে যে সৎ কাজ করার যে সৎ প্রবৃত্তি, সেটা থাকলে কোনোদিনও সমস্যা আসার কথা না বা গ্রহ বৈগুণ্য সহজে হয় না। একটা ছবিতে দেখেছি আপনি বাবা রামদেবের চরণের কাছে বসে আছেন, তাকে প্রণাম করছেন। তো আপনি ব্যক্তিগতভাবে কিভাবে বাবা রামদেবের সঙ্গে দেখা করেছিলেন, ওনার আইডিওলজি সম্বন্ধে বা ওনার ব্যক্তিত্ববোধ বা ওনার সঙ্গে কাটানো সময়, ওনার সান্নিধ্যে থাকা আপনার সময়ের যদি সম্বন্ধে কিছু বলেন। বর্তমান যুগে যোগের প্রচারক মানে ভারতীয় যোগকে তুলে ধরার একমাত্র মানে যিনি ঋষি পরম্পরার যোগকে ধারণ করে বই নিয়ে যাচ্ছেন, তিনার নাম বলতে গেলে সর্বাগ্রে প্রথমে রামদেবজির নামই আসে।
তো শুধু উনি ওই বিষয়ে নন, যোগের সঙ্গে সঙ্গে আমাদের আয়ুর্বেদটাকেও অনেকখানি প্রচার প্রসারও করেছেন। আর আমাদের ইন্ডিয়ান যে মার্কেট, মানে বিদেশিরা যে অনেক বিভিন্ন দ্রব্যাদি আমাদের এখানে দিয়ে পরে শোষণ করত, মানে তাদের আমাদের এখান থেকে টাকা ওখানে নিয়ে চলে যেত, সেই জায়গাটাতেও রামদেবজি স্বদেশী বা ওই যে স্বদেশ সমৃদ্ধি কার্ড বা এইসব তিনি চালু করেছেন, যাতে আমাদের ওই টাকাগুলো দেশে থাকে এবং দেশের কাজে লাগে। তো এটাও ওনারও একটা মহত্তম প্রয়াস। তো ওনার সান্নিধ্য পাওয়া আমার জীবনে একটা পরম পাওয়া বলতে পারো। আর ওনার আইডিওলজি একটু আলাদা টাইপের। তো অন্যান্য সাধু সন্ন্যাসীরা যেমন টাকা পয়সার দিকে না ছুটে বা বিজনেসের দিকে না ছুটে পড়ে পরমার্থ চিন্তা কিংবা ওই চিন্তার দিকে ওনারা বেশি করে ধ্যান দেন, কিন্তু রামদেবজি সেই জায়গায় উনি স্বদেশের সমৃদ্ধির দিকে ধ্যান দিয়ে ওনার কাজে উনি লক্ষ্যে এগোচ্ছেন। এটাই ওনার সঙ্গে কাটানো সময়ের মানে আপনার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, সেটা আমার কাছে একটা স্মৃতি, অনুপ্রেরণা। অবশ্যই দৈবিক সত্তা না হলে এত কিছু একটা মানুষের পক্ষে করা সম্ভব হতো না। তো সেটা পাশে গেলে কিনা ওনার সংস্পর্শে গেলে সেটা বারবার অনুভব হয় যে উনি একটা দৈবিক সত্তা বা দৈবিক সত্তা ওনার উপরে রয়েছে। আয়ুর্বেদ, এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি, কোন প্যাথি মানে আমাদের পক্ষে মানে কোন প্যাথি অবলম্বন করা আমাদের পক্ষে মানে খুবই যুক্তিযুক্ত? অ্যাকচুয়াল আমাদের যে মুনি ঋষিরা ওনারা সব থেকে বেশি রিসার্চ করেছেন রোগ চিকিৎসার উপরে। যাবতীয় চিকিৎসা আমাদের পূর্বপুরুষরা আজ পর্যন্ত যা কিছু রোগ অসুখ বিসুখ আছে, সমস্ত চিকিৎসা প্রণালী হয়েছে আয়ুর্বেদে বা বেদে আছে। বেদের অথর্ব বেদে আয়ুর্বেদ সম্বন্ধে, আয়ুর্বেদের চর্চা বা আয়ুর্বেদের যে সিদ্ধান্ত বা আয়ুর্বেদের চিকিৎসা বিজ্ঞান আমরা যে অথর্ব বেদ থেকেই পাই। এবার এরপরে আমরা ঋষি চরকজির থেকে আমরা আয়ুর্বেদের, তারপরে সুশ্রুত, এরকম করে ধীরে ধীরে করে আয়ুর্বেদের প্রচার প্রসার বা গ্রন্থগুলো আমরা চরকের যেরকম চরক সংহিতা, সুশ্রুতের সুশ্রুত সংহিতা, ঠিক আছে। তো ইনারা আয়ুর্বেদের উপরে বিশাল দক্ষতা ইনাদের ছিল এবং যাবতীয় রোগ ভালো করার পদ্ধতি এবং প্রক্রিয়া সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। তো পরে যখন এলোপ্যাথি আসে, ইংরেজরা যখন আসে, ধীরে ধীরে করে এলোপ্যাথিক জগৎ মানে কেমিক্যাল শাস্ত্র, মানে কেমিক্যালি ওষুধগুলোকে বানিয়ে সেইগুলো হচ্ছে মানুষের উপরে প্রয়োগ করা হয়, যার দুষ্পরিণাম এবং কুপ্রভাব মনুষ্যদের উপরে পড়ে। আমরা জানি যে যখন কোনো কেমিক্যাল জিনিস যায়, জৈব সঞ্চয়ন বলে একটা চ্যাপ্টার ছিল এইচএসে, মনে করলে হয়তো মনে করতে পারবেন। 10% কেমিক্যাল যে মানুষের শরীরে সঞ্চয় হয়, তার 10% কিন্তু আবার নেক্সট জেনারেশানেও যায়। মানে তো জেনারেশানে 10% করে ওটা কিন্তু প্রবাহিত হয়ে যায়। তো সে কারণে এটা শুধু যে আপনি ব্যবহার করছেন আপনার জীবনের এর কুপ্রভাব থাকবে এমন নয়, নেক্সট জেনারেশনেও তার কুপ্রভাব কাজ করে। তো সে নিরিখে অ্যালোপ্যাথি কিন্তু বেশিরভাগ লাভের চেয়ে, মানে একটা রোগ আমরা নির্মূল করতে গিয়ে 2-3টে রোগকে আমরা ডেকে আনি। আর এইটা হচ্ছে মহাত্মা হ্যানিম্যান আগে অ্যালোপ্যাথিরই ডাক্তার ছিলেন। তো যখন তিনি রোগ ভালো করতে গিয়ে মানুষের ভালো হতে গিয়ে যখন 4-5টা আরও বেশি করে ওনাদের উপরে রোগের শিকার দেখতে পেয়ে, সাইড এফেক্ট দেখতে পেয়ে ওনার তীব্র অনুশোচনা হয়েছিল এবং তাই তিনি এমন কোনো প্যাথির অন্বেষণ করছিলেন যে প্যাথিতে মানুষের সাইড এফেক্ট কম হবে কিন্তু খরচাও কম হবে এবং রোগও সারবে। তারপরে তিনি হোমিওপ্যাথির জন্ম দিয়েছিলেন। সেই হচ্ছে মহাত্মা হ্যানিম্যানই হচ্ছে হোমিওপ্যাথির জন্মদাতা। তারপরে সেই হোমিওপ্যাথিও ভারতে স্প্রেড করে, কিন্তু
এই যে কেমিক্যাল শাস্ত্র অর্থাৎ অ্যালোপ্যাথিক যে শাস্ত্র, এটা আমাদের ভারতীয় পূর্বপুরুষরাও করেছিলেন। এই যে যেমন যতগুলো ভস্যের ওষুধ, যেমন ধরো লৌহ ভস্য, সোনা ভস্য, আকরকরা ভস্য, সোহাগা ভস্য, তারপরে মকরধ্বজ, এইসব যে ভস্যগুলো আছে, তো কপর্দক ভস্য, এরকম বহু ভস্য আছে, এগুলো সবই রাসায়নিক। কিন্তু এই রাসায়নিকগুলো রাসায়নিকভাবে তৈরি করা হয় না, মানে আমি বলছি যে কোনো জায়গায় বিকারে কিংবা কেমিক্যাল জিনিস মিশিয়ে তৈরি করা হয়নি, প্রকৃতি থেকে ওগুলোকে বিশেষ প্রক্রিয়াতে বিশুদ্ধ করে আগুনের তাপে কিংবা বিভিন্ন ফুটিয়ে তো সেটাকে প্রাকৃতিকভাবে মানুষের যুগোপযোগী করা হয়। যেমন আমরা ধরো ক্যালসিয়ামের কথা বলি, তো ক্যালসিয়াম ট্যাবলেট কিংবা আয়রন ট্যাবলেট অনেকে দেখবেন যে এখন চুম্বকে আকর্ষণ করে আয়রন ট্যাবলেট, তো ও আয়রন মানুষের খাওয়ার উপযোগী নয়। আবার ক্যালসিয়াম ট্যাবলেটের কথা বললে আমরা দেখেছি যে জীবজন্তুর হাড়কে গুঁড়ো করে ওটাই ডাইরেক্ট দেওয়া হয়, কিন্তু ওটার ভেতরে অশুদ্ধি থাকে। কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে আপনি ক্যালসিয়ামের কথা ভাবলে সেখানে ব্যবহার করা হয় শঙ্খভস্য, আবার কড়ি ভস্য, তারপরে শামুক ভস্য, তো এগুলো হচ্ছে ওখানে ব্যবহার করা হয়। ওটাই ব্যবহার করার আগে ওটাকে শোধন করা হয়, শোধন করার পরে দেন অগ্নিতে বিশেষ টাইমক্ষণ, মানে কোনটা হচ্ছে 8 ঘন্টা, কোনটা 6 ঘন্টা, কোনটা ঘন্টার সময় থাকে, যেটাতে ওটা পুড়ে ওর ভেতরে যে অশুদ্ধ বা গুণটা আছে সেটা নষ্ট হয়ে গিয়ে সেটা মানুষের গ্রহণের উপযোগী হয়ে ওঠে। কিন্তু যখন আমি নর্মালি কোনো বস্তু, লৌহ ভস্য, সেখানে ডাইরেক্ট লৌহ দেওয়া হয় না, লৌহকে বিশেষ পদ্ধতিতে কয়েকবার শোধন করার পরে দেন সেটাকে পোড়াতে হয়, পুড়িয়ে সেটাকে ভস্য করাতে হয়, এবং সেটাতে অনেকবার পোড়াতে হয়, প্রায় 100-র উপরে বার হচ্ছে সেটাকে পুড় দিতে হয়। পুড় মানে অগ্নিতে সেটাকে বারবার করে দহন করা। আর তো এরকম প্রক্রিয়া প্রসেস আছে। তো রাসায়নিক যে শাস্ত্র বা এগুলো হচ্ছে পূর্ব থেকে নাগার্জুনের সময় সব থেকে বেশি করে প্রসিদ্ধ ছিল। নাগার্জুন যে যিনি হচ্ছে রসায়ন শাস্ত্রের মানে মানে অ্যাকচুয়ালি ব্যাপকভাবে যিনি প্রচার প্রসার করেছিলেন তিনি হচ্ছেন নাগার্জুন। তো এইভাবে আমরা পাই। তো কেমিক্যালাইজ যে ওষুধগুলো ইনারাও বানিয়েছিলেন, যেগুলো হচ্ছে খুব তাকতবার ওষুধ, যেরকম আমরা দেখেছি যে রামায়ণে রাবণের যে 10 মাথা শক্তি ছিল, কিংবা আমরা দেখেছি ভীমের হাতে 10 সহস্র হস্তি বল ছিল, আবার ধৃতরাষ্ট্রের হাতে 1000 হস্তি বল ছিল। তো আবার আমরা কিছুকাল পিছিয়ে যদি যাই, রানা প্রতাপ থেকে আরম্ভ করে সিরাজউদ্দৌলা বা অন্যান্য বড় বড় রাজাদের ক্ষেত্রে দেখবেন যে এক একটা অস্ত্রের ওজন 15 কিলো, 16 কিলো, বর্মের ওজন 25-30 কিলো। তো তাহলে একটা মানুষ কি করে এত অস্ত্র নিয়ে ক্ষিপ্র বেগে এতজনের সঙ্গে লড়াই করতে পারতেন? 100 জন, 200 জন, একজন ছিল 1000 জনের সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল। তাহলে এই যে শক্তিগুলো, এগুলো হচ্ছে বাজিকরণ ঔষধি বলে একটা ঔষধি আছে, যেটাতে সে তীব্র ক্ষমতাশালী এবং বহুজনের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখবে, এরকমও ঔষধি আমাদের তখন ছিল। আর শতায়ু মানে 100 বছর বাঁচা কোনো ব্যাপারই ছিল না। যদি আমরা 20 বছর 30 বছর পিছিয়ে যাই, আমাদের পূর্বপুরুষরা কিন্তু 100 বছর মানে বিনা রোগে অক্লেশে তারা কিন্তু জীবনযাপন করে গেছে, এখনও তার প্রমাণ আছে। কিন্তু আমরা বর্তমানে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার দ্বারা আরও বেশি করে বিধ্বস্ত হয়ে পড়েছি। তো সে কারণে আয়ুর্বেদ সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। হ্যাঁ, এবং তার সঙ্গে যদি যোগব্যায়াম করে সেটাও আরও খুব ভালো হয়। বৈদ্য, কবিরাজ এবং হাকিম, এনাদের সম্বন্ধে কিছু বলুন। এই মানে এই তিনটে কি একই না এগুলো আলাদা আলাদা? প্রায় একই, একটু ডিফারেন্স আছে। যেমন ধরো বৈদ্য আর কবিরাজ এগুলো সমর্থক শব্দ, কিন্তু হাকিমি চিকিৎসাটা মেনলি মুসলমানদের, পেঁয়াজ রসুন বেসড চিকিৎসাকে আমরা হাকিমি চিকিৎসা, মানে বিশেষ করে মুসলমানরা একটু পেঁয়াজ রসুনের উপরে গুরুত্ব দিয়ে ওনারা চিকিৎসা করেন, মানে ওটাকে মূল রসদ হিসেবে ধরে ওনারা চিকিৎসা করেন। তো সেই কারণে ওটা হাকিম, ওনাদেরকে হাকিম বলে। এটাও আয়ুর্বেদেরই একটা পার্ট, কিন্তু স্পেশালি বেশি পেঁয়াজ আর রসুনকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। আর
বাকি বৈদ্য আর কবিরাজ সেম একই লেভেলে। তো বৈদ্য একটু, কবিরাজ মানে একটু সাম্মানিক বা একটু বেশি স্টাডি করেছেন কে ওনাদেরকে কবিরাজ বলা হয়। বৈদ্য মানে যারা ঘরোয়া চিকিৎসা করেন এবং মানে গ্রামে যেটা ঘরোয়া চিকিৎসা যিনারা করেন, যেটা হাতুড়ি ডাক্তারও বলতে পারো, তাদেরকে বৈদ্যও বলা হয়। তো সনদবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় এবং মহামূল্যবান নলেজ আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বিলীন করার জন্য। আমি চাইবো ভগবানের আশীর্বাদে আপনি ভালো থাকুন, এইভাবে আপনি সমস্ত মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করুন এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করুন। অনেক অনেক ভালো থাকবেন। শুভরাত্রি। আপনারাও সকলে ভালো থাকুন, আর সকলে হাসি খুশি এবং আনন্দে থাকুক। সকলের মধ্যে আধ্যাত্মিক এবং চারিত্রিক ভারতবাসীর সকলের উন্নতি হোক, এই কামনা রাখবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।